বাংলা। নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ভাগ্যোদয় অনুষ্ঠান। রোববার ঠিক এই সময় আপনারা দেখছেন 2:55 সোনার বাংলায়। অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান, যেহেতু লাইভ আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। সামনে কিন্তু শিবরাত্রির যোগ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভাইটাল যোগ, মহাশিবরাত্রির যোগ। সব তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বরাই কাজে ব্যস্ত। আমাদের মাননীয় অতিথিও আজকে শিবরাত্রি নিয়ে কিছু বলবেন, ভাইটাল আলোচনা করবেন। মন দিয়ে অনুষ্ঠান শুনুন, খাতা কলম মানে সঙ্গে রাখুন এবং যাবতীয় সমস্যার সমাধান, যাদের রোগ ব্যাধি আছে, যাদের ম্যারিড লাইফে সমস্যা, পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম, চাকরি, অর্থনৈতিক সমস্যা, সর্বত্র সব ক্ষেত্রেই কিন্তু ভীষণ ভালো কাজ হবে এই শিবরাত্রিতে। আপনারা কিন্তু যোগাযোগ করবেন। 12 বছরের অভিজ্ঞতা তার এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। জ্যোতিষী, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ তিনি, এবং এক নামে এক ডাকে সবাই তাকে চেনেন। এবং শিয়ালদা চেম্বার তো আছেই। বর্ধমানে 11 তারিখ, সামনের 11 তারিখ বলেছিলাম না, এ মাস থেকে বর্ধমানে পাবেন আপনারা। 11 তারিখ বর্ধমান, সুতরাং আপনারা নাম লেখাবেন বর্ধমানের মানুষ যারা দেখাতে চাইছেন তাকে। আর রাত 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর তো পানি প্রতিদিন, মানে অনুষ্ঠানের পর আমি বলে দিই, রাত 8টা থেকে 9টা আপনারা কিন্তু ফ্রিতে কথা বলতে পারবেন, একটা প্রশ্নের উত্তর পাবেন। অনলাইন কনসালটেশনের জন্য রেড বক্সের নাম্বার রয়েছে খোলা, আপনারা কথা বলে নেবেন। নাম্বারটা টিভিতে আছে কিন্তু রেড বক্সে লিখে রাখুন পার্সোনাল নাম্বার। ফোনে যারা আসবেন অবশ্যই ফোন নেব, কিন্তু তার আগে শিবরাত্রি নিয়েও আলোচনা হবে। আর বর্ধমানে 11 তারিখ, মাত্র এখন 11 তারিখ সামনের বর্ধমানে পাচ্ছেন 9830778566, 9830778566 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় মা তারা, জয় শ্রীগুরু বামদেব মহেশ্বর। তারা মা এবং শ্রীগুরু বামদেব মহেশ্বর বাবার আশীর্বাদে আপনাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, সেই প্রার্থনা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। তো 8ই মার্চ মহাশিবরাত্রি, আমরা তো সবাই জানি। তো এখন কিছু কিছু মানুষের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়েছে যে শিবরাত্রি আমরা 8 তারিখে পালন করব না 9 তারিখে পালন করব। যেহেতু 8 তারিখে রাত্রেবেলায় চতুর্দশী তিথি শুরু হচ্ছে এবং 9 তারিখ অবধি থাকছে, তো সেই নিয়ে অনেকেই কনফিউজড। তো সেই কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিতে চাই আজকে এই প্রোগ্রামের মাধ্যমে, যে কারা 8 তারিখে পালন করবে, কারা 9 তারিখে পালন করবে। হ্যাঁ, দেখুন, আপনারা যারা বৈষ্ণব মতে চলেন, আপনারা যারা বৈষ্ণব মত নিয়ে চলেন, তারা কিন্তু 9 তারিখে পালন করবেন মহাশিবরাত্রি। কেন? তার একটা কারণ আছে। কারণ বৈষ্ণব মতে হচ্ছে সূর্যোদয় যখন হচ্ছে সেই সময় যে তিথিটা চলে, সেই তিথিকে কিন্তু ধরে নেওয়া হয়। তো 8 তারিখে যেহেতু সূর্যোদয়ের সময় ত্রয়োদশী তিথি থাকবে, তো সেই হিসাবে 8 তারিখ কিন্তু ত্রয়োদশী বৃদ্ধা হয়ে যাচ্ছে বৈষ্ণব মতে, ঠিক আছে? সেই জন্য কিন্তু 8 তারিখ নয়, 9 তারিখে যারা বৈষ্ণব মতে চলেন তারা কিন্তু 9 তারিখে আপনারা কিন্তু এই মহাশিবরাত্রি পালন করবেন, শিব চতুর্দশী পালন করবেন। তো যেহেতু 9 তারিখে সকালবেলায় আপনাদের চতুর্দশী তিথিটা থাকছে সূর্যোদয়ের সময়, সেই জন্য আপনারা বৈষ্ণব মতে এই 9 তারিখটা পালন করবেন। আর যারা শাক্ত মতে চলেন, যারা শৈব মতে চলেন, তারা কিন্তু 8 তারিখে পালন করবেন, কারণ তারা ওই তিথির সময়টা ধরে চলেন, ঠিক আছে? যে সময় তিথি শুরু হচ্ছে সেই সময় থেকে শুরু করে যতক্ষণ ওই তিথিটা চলবে ততক্ষণ অবধি তারা এটা পালন করেন। তো সেই হিসাবে বাকি যারা রয়েছেন তারা 8 তারিখেই পালন করবেন। তো এই হচ্ছে ব্যাপার। এবার সময়, কোন সময় চতুর্দশী শুরু হচ্ছে, ঠিক আছে? কৃষ্ণ চতুর্দশী তিথি, শিবরাত্রির চতুর্দশী কখন শুরু হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে তিথিটা শুরু হচ্ছে 8 তারিখ রাত্রেবেলায় 7:59, ঠিক আছে? রাত্রিবেলায় 7:59 কিন্তু এই শিব চতুর্দশী শুরু হচ্ছে এবং এটা থাকবে, এই চতুর্দশী তিথি থাকবে পরের দিন 9 তারিখে শনিবার 5:41 পর্যন্ত বিকেলবেলায়, ঠিক আছে? এই হচ্ছে শিবরাত্রির চতুর্দশী তিথি থাকছে। তো এই শিবরাত্রির চতুর্দশী তিথি এই সময়ের মধ্যে কিন্তু পালিত হবে। এবার যারা রাত্রেবেলায় শিব চতুর্দশী পালন করবেন, তো তাদের ক্ষেত্রে তো প্রহরের ব্যাপার আছে, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয়, চতুর্থ প্রহর। তো এই প্রহরগুলো কোন সময় শুরু হচ্ছে আপনারা নোট করে রেখে দিন। তো প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধ্যাবেলায় 5:43 থেকে চলবে হচ্ছে 8:45 পর্যন্ত রাত্রেবেলায় 8 তারিখে, ঠিক আছে? 5:43 থেকে রাত্রি 8:45 পর্যন্ত প্রথম প্রহর চলবে, ঠিক আছে? তো যারা এই প্রথম প্রহরে পুজো দেবেন তারা কিন্তু দুধের দ্বারা অভিষেক করবেন শিবলিঙ্গের, এবং আপনাদের মন্ত্র যেটা পাঠ করবেন অভিষেকের সময় সেটা হচ্ছে ওম নমঃ শিবায়, পঞ্চাক্ষরী মন্ত্র, এটা পাঠ করবেন। এবার দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে আপনাদের রাত্রি 8:45 থেকে চলবে রাত্রিবেলা 11:47 পর্যন্ত।
এই সময় এই দ্বিতীয় প্রহরে যারা শিবলিঙ্গের অভিষেক করবেন তারা দই দিয়ে অভিষেক করবেন এবং আপনাদের মন্ত্র হবে ওম শঙ্করায় নমঃ। এই মন্ত্র দ্বারা আপনারা কিন্তু দই দ্বারা অভিষেক করবেন শিবলিঙ্গের। এবার তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রেবেলায় 11:47 থেকে 8 তারিখে এবং চলবে রাত্রেবেলা 2:49 পর্যন্ত। ঠিক আছে, তো 8 তারিখ গিয়ে ইংরাজি মতে সেটা 9 তারিখ পড়ে যাচ্ছে। তো তৃতীয় প্রহর চলছে রাত্রেবেলা 11:47 থেকে এবং চলবে 2:49 পর্যন্ত। আর এই তৃতীয় প্রহরে আপনারা শিবলিঙ্গের অভিষেক করবেন ঘিয়ের দ্বারা। ঠিক আছে, ঘিয়ের দ্বারা অভিষেক করবেন এবং আপনাদের মন্ত্র হবে, যে মন্ত্র দিয়ে আপনারা অভিষেক করবেন সে মন্ত্র হচ্ছে ওম মহেশ্বরায় নমঃ। এই মন্ত্র দ্বারা আপনারা অভিষেক করবেন ঘি দিয়ে। এবার চলে আসি চতুর্থ প্রহরে। চতুর্থ প্রহর শুরু হচ্ছে রাত্রেবেলা 2:49 থেকে এবং চতুর্থ প্রহর চলবে ভোর 5:51 পর্যন্ত, অর্থাৎ 9 তারিখের ভোর 5:51 পর্যন্ত তৃতীয় প্রহরটা চলবে। এবং এই চতুর্থ প্রহর, এটা চতুর্থ প্রহর হবে। চতুর্থ প্রহর রাত্রেবেলা 2:49 থেকে শুরু হবে এবং 9 তারিখে ভোরবেলা 5:51 AM পর্যন্ত চতুর্থ প্রহর চলবে এবং এই সময় আপনারা মধুর দ্বারা কিন্তু অভিষেক করবেন। ঠিক আছে, শিবলিঙ্গের অভিষেক মধুর দ্বারা করবেন এবং আপনাদের মন্ত্র হবে ওম রুদ্রায় নমঃ। এই মন্ত্র দ্বারা মধুর দ্বারা অভিষেক করবেন। ঠিক আছে, তো এই 4টে প্রহর আমি বললাম, আপনারা আশা করি নোট করে নিয়েছেন। আর যারা নোট করতে পারবেন না, সোনার বাংলা ইউটিউব চ্যানেলে কিন্তু এই প্রোগ্রামের রেকর্ডিংটা থাকবে, আপনারা গিয়ে এই প্রোগ্রামটা ইউটিউব থেকে চালিয়ে নিয়ে আপনারা দেখে এগুলোকে নোট করে নিতে পারেন। ঠিক আছে, আর কিছু কিছু পূজা বিধি আছে যেগুলো আমি বলে দিই। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা স্কন্দ পুরাণের নাগরখণ্ডে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রাত্রিকালে, রাত্রেবেলায় মানে ভূলোকের মানে এই পৃথিবীতে যত স্থাবর ও চর শিবলিঙ্গ রয়েছে, মানে যেখানে যত শিবলিঙ্গ আছে, মানে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গ, মন্দিরের শিবলিঙ্গ, যদি অশ্বত্থ বৃক্ষের নিচে কোনো শিবলিঙ্গ থাকে, বটবৃক্ষের নিচে কোনো শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গ, মানে পৃথিবীতে যত যেখানে শিবলিঙ্গ আছে প্রত্যেক শিবলিঙ্গে কিন্তু শ্রী শঙ্কর অধিষ্ঠিত হন, মানে দেবাদিদেব মহাদেব কিন্তু অধিষ্ঠিত হন এই ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে। আর এটা কিন্তু স্কন্দপুরাণের নাগরখণ্ডে পরিষ্কারভাবে উল্লেখ আছে। সুতরাং আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, আপনারা বাড়িতে বসে যদি আপনারা শিবরাত্রি পালন করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আপনার বাড়িতে যে শিবলিঙ্গ থাকবে সেখানেও কিন্তু একই রকমভাবে দেবাদিদেব মহাদেব কিন্তু বিরাজ করবেন। ঠিক আছে, সুতরাং বাড়িতে বসে আপনারা শিবলিঙ্গের পূজা করতে পারেন। আর যারা মন্দিরে গিয়ে পূজা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে আগে বাড়ির শিবলিঙ্গের পূজা অর্চনা করে তারপরে মন্দিরের শিবলিঙ্গে পূজা করতে যাবেন। ঠিক আছে, এইবারে আরেকটা বিষয় বলে দিই যে শিবলিঙ্গে যে আপনারা অভিষেক করবেন, তো জেনারেলি পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়। তো পঞ্চামৃত হচ্ছে ঘি, মধু, দুধ, দই এবং মিশ্রি, এই কটা জিনিসকে একসঙ্গে মিশিয়ে কিন্তু পঞ্চামৃত তৈরি করা হয়। এই পঞ্চামৃত দিয়ে কিন্তু শিবলিঙ্গের কিন্তু অভিষেক করা হয়। এছাড়াও বেলপাতা লাগে, আকন্দ ফুল লাগে, এটা তো আপনারা অনেকেই জানেন, ধুত্রা ফুল লাগে, একটু সামান্য আতপ চাল লাগে, পঞ্চশস্য লাগে, সঙ্গে পৈতা লাগে, 5 ফল লাগে, কিছু মিষ্টি লাগে। ঠিক আছে, এছাড়াও একটা মাটির প্রদীপ লাগে, মানে জ্বালানোর জন্য মাটির প্রদীপ লাগে এবং পঞ্চপ্রদীপ লাগে। তো এই সামগ্রীগুলো কিন্তু আপনারা সঙ্গে রাখবেন। সঙ্গে যদি আপনারা মন্দিরে গিয়ে পূজা করেন এই সামগ্রীগুলো নিয়ে যাবেন, আর বাড়িতে পুজো করার সময় এই সামগ্রীগুলোকে নিয়ে আপনারা পুজো করতে বসবেন। ঠিক আছে, আর বিল্লপত্রের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে বিল্লপত্র দেওয়ার সময় কিন্তু অনেকেই ভুলটা করা আমি দেখেছি, মন্দিরেও আমি দেখেছি, বাড়িতে অনেককে দেখেছি যে আপনার বিল্লপত্র যখন দেয়, বিল্লপত্র হচ্ছে গাছের পাতাটা যে অবস্থা থাকে তার উল্টোভাবে কিন্তু বিল্লপত্র দিতে হয়। এটা কিন্তু অনেকে ভুল করে ফেলে। তো বিল্লপত্র সবসময় গাছে তো সোজাভাবে থাকে, তো ঠিক তার উল্টোভাবে বিল্লপত্রটা দিতে হয় শিবের মাথায়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর শিবলিঙ্গে বিল্লপত্র এইভাবে নিবেদন করবেন। আর শিবলিঙ্গে মানে যখন আপনারা এই অভিষেক করবেন, মানে শিবলিঙ্গ অভিষেক করার অনেক দ্রব্য দিয়ে অভিষেক হয়, যেমন দুধ দিয়ে হয়, শুধু দুধ দিয়ে হয়, দই দিয়ে হয়, তারপরে আপনার মধু দিয়ে হয়। এক একটা দ্রব্য দিয়ে অভিষেক করলে এক এক ধরনের মনস্কামনা পূরণ হয়। তো সেই বিষয়ে আমি এখন অত ডিটেলসে যেতে পারছি না, লিমিটেড সময়। তো মোটামুটি আপনারা এই যে সমস্ত মানে ঘি, মধু, দুধ, দই, মিষ্টি দিয়ে যে পঞ্চামৃত তৈরি করবেন, সেই পঞ্চামৃত দিয়ে আপনারা অভিষেক করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই অভিষেকের এই হচ্ছে নিয়মকানুন। আর সেটা হচ্ছে গিয়ে যারা প্রথম প্রহরে যারা করবেন, মানে
মানে শিবলিঙ্গের অভিষেক করবেন, তো প্রথম প্রহরে যারা মেনলি অবিবাহিত এবং ছাত্রছাত্রী তারা কিন্তু প্রথম প্রহরে যদি শিবলিঙ্গের অভিষেক করেন, শিবের পূজা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ ফল লাভ করবেন, ঠিক আছে। আর যারা গৃহস্থ রয়েছেন, বিবাহিত রয়েছেন, তারা দ্বিতীয় প্রহরে অবশ্যই পুজো করবেন। আর তৃতীয় প্রহরটা সাধারণত সাধকদের জন্য, যারা সাধনায় যুক্ত রয়েছেন তাদের জন্য তৃতীয় প্রহর। আর চতুর্থ প্রহর হচ্ছে যারা সন্ন্যাসী মানুষ আছে তাদের জন্য কিন্তু এই চতুর্থ প্রহর, ঠিক আছে। সন্ন্যাসী মানুষদের জন্য চতুর্থ প্রহর। তো এই প্রহর তো আপনাদের বলে দিলাম, আপনারা যে এরকমভাবে পারবেন, আপনারা যে প্রহরটা আপনাদের পক্ষে সুইটেবল আপনারা সেই প্রহরে কিন্তু পূজা দেবেন শিবজির। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মহাশিবরাত্রির আগের দিন, মহাশিবরাত্রির দিন এবং মহাশিবরাত্রির পরের দিন, এই 3টে দিন কিন্তু একটু সংযম পালন করতে হয়, একটু সংযম মেনে চলবেন। আপনারা যারা আমিষাশী আহার ভোজন করেন তারা একটুখানি আমিষ মানে আহারটাকে একটু পরিত্যাগ করবেন, নিরামিষ আহার ভোজন করবেন। শিবরাত্রির দিন মানে উপোস তো করবেনই, তো উপোস করে থাকবেন। আর শিবরাত্রির আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার ভোজন করবেন এবং কোনো রকম মাদক দ্রব্য সেবন করবেন না। যারা মাদক দ্রব্য সেবন করেন তারা এই 3টে দিন তো সেবন একেবারেই করবেন না। আর শিবকে কিন্তু ভুল করে ওই গাঁজা বা এই ধরনের ভাং বা এই ধরনের নেশা জাতীয় দ্রব্য কিন্তু অর্পণ করবেন না, কারণ শিবজি কিন্তু এগুলো কিন্তু সেবন করেন না। একটা মানুষের মধ্যে ভুল ধারণা আছে যে শিবজি বোধহয় মানে গাঁজা, মদ বা এই ধরনের নেশামূলক মানে যে সমস্ত দ্রব্য আছে সেগুলো সেবন করেন, কখনোই নয়, ঠিক আছে। এটা ভুল ধারণা, এগুলো কিন্তু একেবারেই অর্পণ করবেন না। আর যে সমস্ত সামগ্রী বললাম সেগুলো দিয়ে অর্পণ করবেন। আর একটুখানি সংযম পালন করবেন শিবরাত্রির আগের দিন, শিবরাত্রির দিন এবং পরের দিন। আর এসে ব্যাপার, আর আপনারা ভালো করে মানে পূজা দিন, আপনাদের মনস্কামনা জানান, মনস্কামনা জানিয়ে আপনার পুজো দিন। দেবাদিদেবের আশীর্বাদে আপনাদের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে। মহাশিবরাত্রি খুব ভালোভাবে বলে দিলেন পূজা বিধি শ্রী সিদ্ধার্থ ভারতী, ভৃগু শিষ্য শ্রী সিদ্ধার্থ ভারতী। এবার ফোন নেব, ফোনে কেউ এসেও গেছেন, আমি দেখতে পেয়েছি, অনেক ট্রাই করছেন ফোনে। এবার ফোন নেব, আর ইউটিউবে সোনার বাংলায় গিয়ে আপনারা শ্রী সিদ্ধার্থ ভারতী লিখলে প্রোগ্রামটা আবার দেখতে ইউটিউবে রয়েছে। আপনারা যারা বুঝতে পারলেন একটু আস্তে আস্তে করে ইউটিউবে চালিয়ে দেখে নেবেন সময় বিধিগুলো। একটা ব্যাপার, একটা যেটা বলিনি, সেটা হচ্ছে নিশিকাল, ঠিক আছে। নিশিকালের সময়টা বলে দিই যে 8ই মার্চ নিশিকাল 11:23 PM থেকে, মানে রাত্রিবেলা 11:23 থেকে 12:11 অবধি এই নিশিকালটা চলবে। অনেকে এই নিশিকালেও পূজা দেন, সুতরাং এটাও আমি বলে দিলাম, এই নিশিকালেও আপনারা পূজা দিতে পারেন। কেমন? ঠিক। কেউ আছেন? হ্যাঁ, দেখেন কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। হাওড়া থেকে কাটন, বলুন। ডেট অফ বার্থ 6/3/2003। আপনার নিজের এটা? নামটা বলুন। বৃহস্পতিবার ছিল? বৃহস্পতিবার। নামটা আর টাইমটা? সকাল 7:40। কোথায়? ওখানে হাওড়ায় জন্ম? আচ্ছা, কি নাম আপনার? সকালবেলা কত? 7:40 না? হ্যাঁ, পূজা সান্যাল। সকালবেলা 7:40। কোথায় জন্ম? হাওড়া। আর মহাশিবরাত্রির হোমযজ্ঞ তো হবেই, এবং বিভিন্ন প্রতিবেদন তৈরি হবে, কারণ যোগেরটা একটা আলাদাই মাহাত্ম্য এবং গুরুত্ব রয়েছে। এবং পরের দিন আবার অমাবস্যাও থাকছে, ঠিক আছে। তো অমাবস্যা যোগে দুটো যোগে কিন্তু প্রতিকার প্রতিবেদন তৈরি করা হবে জনকল্যাণে। বাহ। সুতরাং যাদের প্রতিকার প্রতিবেদন এই সময়টা লাগবে, আপনারা অবশ্যই সন্ধ্যেবেলা রেড বক্সের নাম্বারে কথা বলবেন। হ্যাঁ, মোবাইল নাম্বারে কি জানবেন বলুন। বলুন। হ্যাঁ, পড়াশোনা কত তো কি হয়েছে? কি কোর্স করছেন? হ্যাঁ, নার্সিং। ঠিক আছে, বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আপনি যে নার্সিং এর কোর্সটা করছেন একদম ঠিকঠাক কোর্স আছে, নার্সিং এর কোর্সটা করুন। নার্সিং এ মানে রুটটা ঠিক আছে, আপনি নার্সিং নিয়ে পড়াশোনা করুন। তবে আপনার তৃতীয়, যেহেতু শনি রাহু একসঙ্গে বসে রয়েছে, তা শনি রাহু বসে রয়েছে, আর এই আপনার নবম স্থানে কেতু বসে রয়েছে, তাই নার্সিং নিয়ে পড়াশোনা করছেন ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে কি হবে, আপনার কর্মক্ষেত্রে উন্নতির জায়গায় কিন্তু প্রচুর বাধা বিঘ্ন আসবে। আপনি যেরকম
পরিশ্রম করবেন সেই অনুপাতে কিন্তু আপনি রেজাল্টটা পাবেন না, বা আপনার প্রোগ্রেসটাও সেরকমভাবে আসতে চাইবে না, ঠিক আছে। সুতরাং এই শনি রাহুর যে কম্বিনেশন, ঠিক আছে, শনি রাহুর কম্বিনেশনটা একটা প্রতিকার করিয়ে নেবেন, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আপনি জীবনে সারা জীবনের এফেক্ট, ঠিক আছে, এটা আপনি সারা জীবনের এফেক্ট, এটা আপনি নিয়ে জন্মগ্রহণ করেছেন, তো এই এফেক্টটা সারা জীবন থাকবে। প্রতিকার প্রতিবেদন দিয়ে এর এফেক্টটাকে কিন্তু দুর্বল করে রাখতে হবে, তবে কিন্তু আপনার জীবনে কিন্তু প্রোগ্রেসটা ঠিকঠাক মতন আসবে। নাহলে কি হবে, প্রোগ্রেসের জায়গায় বাধা বিঘ্ন আসবে, মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে না, কর্মের ঠিকমতো উন্নতি আসতে চাইবে না, যেরকম খাটবেন সেরকম অনুপাতে কিন্তু আপনার প্রমোশন বা ইনক্রিমেন্টগুলো হবে না, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু রুটটা ঠিক আছে, রুটটা ঠিক আছে, রুটটা ঠিক আছে, আপনি নার্সিং পড়ছেন, এই রুটটা ঠিক আছে, আপনার পড়াশোনাটা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু কাজের জায়গায় উন্নতির জন্য শনি রাহু, কারণ শনি হচ্ছে কর্মকারক গ্রহ, আর শনি রাহু যুক্ত হয় বসে রয়েছে নবমে, কেতু রয়েছে, শনির দৃষ্টি তৃতীয়া থেকে নবমে পড়ছে, শনি রাহুর দৃষ্টি পড়ছে নবমে, সুতরাং ভাগ্যোন্নতিতে কিন্তু বাধার সৃষ্টি করবে, কর্মোন্নতিতে বাধার সৃষ্টি করবে, কেমন। সুতরাং এটার প্রতিকার অতি অবশ্যই করিয়ে রাখবেন। গভর্নমেন্ট সার্ভিস দ্বাদশে রবি বছর না, গভর্নমেন্ট সার্ভিস নয়, আপনার কিন্তু প্রাইভেটেই হবে, ঠিক আছে, প্রাইভেট নার্সিং হোমে কিন্তু আপনি প্রোগ্রেস পাবেন, প্রতিকারটা করিয়ে রাখলে তবে গভর্নমেন্ট সার্ভিসে যোগ নেই, কেমন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। পরের জন আছেন কেউ? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি দিব্য শিষ্য সিদ্ধার্থ ভারতীর সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলছি, বলুন। কোথা থেকে কে বলছেন? আমি দেওঘরিয়া থেকে আলোর সাহা বলছি। আচ্ছা বলুন। বলছি আমার হাজবেন্ড সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, নাম, ডেট অফ বার্থ? নাম হচ্ছে দিলীপ কুমার সাহা। দিলীপ কুমার সাহা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 16/4/1968। 16/4/68, 16ই এপ্রিল, তাই তো? হ্যাঁ মঙ্গলবার ছিল তো? মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার ছিল। হ্যাঁ সময় বলুন, সময়টা বলুন। সময় হচ্ছে সন্ধ্যে 6:10। সন্ধ্যে 6:10। আচ্ছা, হ্যাঁ বলুন। কোথায় জন্ম, কোথায় জন্ম, কোথায়? বেলঘরিয়া। বেলঘরিয়াতে, আচ্ছা। হ্যাঁ বলুন, কি জানবেন? বলছি ওনার বর্তমান সময়টা সম্বন্ধে। মানে চাকরি না ব্যবসা করেন? চাকরি করেন। অর্থনৈতিক জায়গাটা না শারীরিক? শারীরিক প্রবলেম তো আছে। দেখুন, অর্থনৈতিক দিকটা হ্যাঁ এবার বলছি যে এবার ওনার হচ্ছে তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, লগ্নের দ্বিতীয়ায় চন্দ্র নিচস্থ অবস্থায় বসে রয়েছে, ঠিক আছে। চন্দ্র হচ্ছে ওনার দশমপতি, কর্মস্থানের অধিপতি, দ্বিতীয়ায় নিচস্থ হয়ে বসে রয়েছে। সুতরাং যেই চন্দ্রটা নিচস্থ হয়ে গেল দ্বিতীয়ায়, সুতরাং কর্মের জায়গায় উন্নতিতে বাধা, আর্থিক দিক থেকেও কিন্তু কষ্ট দেখাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে মানসিক কষ্ট, এবং অর্থনৈতিক জায়গা এবং প্রফেশন, এই দুটোকে নিয়ে কিন্তু ওনার মেন হচ্ছে মানসিক অশান্তি, ঠিক আছে। এবং হ্যাঁ ওনার, এবং চন্দ্র যেহেতু নিচস্থ আছে, উনি কিন্তু মানে মানসিক বিষণ্ণতায় প্রচণ্ড ভোগেন, সামান্য ছোটোখাটো কারণে কিন্তু ওনার মধ্যে অনেক ডিপ্রেশন, বিষণ্ণতা ওনার মধ্যে চলে আসে, উনি মানসিক দিক থেকে চট করে ভেঙে পড়েন, ঠিক আছে, চট করে ভেঙে পড়েন মানসিক দিক থেকে। আর ওনার মানসিক দিক থেকে ভেঙে পড়ার মূল কারণ সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নতি এবং কর্মোন্নতি, কাজের জায়গায় এবং অর্থের জায়গায়, দুটো কারণেই ওনার জীবনে সব থেকে বেশি টেনশন, সব থেকে বেশি ওনার ডিপ্রেশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো এইটার প্রতিকার একটু করি না, এখন তো অনেক বয়স হয়ে গেছে, আর যেহেতু চন্দ্র দ্বিতীয় নিচস্থ, ওনার কিন্তু ঠান্ডা লাগা, সর্দি কাশি, তারপর নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এরকম ধরনের রোগে কিন্তু প্রচুর ভোগার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ কিসের দিকটা বুঝতে পারলাম না। মায়ের দিকটা, মায়ের দিকটা, মায়ের দিকটাও তো খারাপ। চন্দ্র হচ্ছে মায়ের কারক গ্রহ, ঠিক আছে, চন্দ্র মায়ের কারক গ্রহ, আর ওনার এখানে চতুর্থপতি হচ্ছে শনি, সেই শনি এখানে, শনি সেখানে ষষ্ঠে, ওনার ষষ্ঠে রাহুযুক্ত হয়ে বসে রয়েছে, আর মায়ের কারক গ্রহ চন্দ্র, সেও কিন্তু বৃশ্চিকে নিচস্থ, সুতরাং মায়ের দিকটা কিন্তু খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না ওনার, ঠিক আছে। ওনার মা কিন্তু প্রায়, মানে ওনার মায়ের দিকটা কিন্তু খুব একটা শুভ দেখতে পাচ্ছি না, ঠিক আছে। ওনার হেলথের দিক থেকে প্রচুর প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে ওনার, ঠিক আছে। তো এগুলো একটু প্রতিকার প্রতিবেদনগুলো করিয়ে নেবেন, ঠিক আছে। আর ওনারটা বিশেষ করে, কারণ ওনার চন্দ্রের প্রতিকার ইমিডিয়েটলি দরকার, কারণ ওনার তো বয়স বেড়েছে, অনেকটাই বয়স, সুতরাং অদূর ভবিষ্যতে কিন্তু ওনার ঠান্ডাজনিত রোগে কিন্তু প্রচন্ড কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর মাথায় সাইনাসের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে ওনার প্রচন্ড পরিমাণে, ঠিক আছে।
তো এগুলো একটু প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন, তাহলে কিন্তু শারীরিক কষ্ট ওনার তুলনামূলকভাবে কম হবে। কেমন? ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে। রেড বক্সের নম্বরে যোগাযোগ করবেন সবাই, প্রথমে লাল বক্সের নম্বরে ফোন করবেন। অনেকেই জিজ্ঞেস করছেন, জানছেন, ঠিক আছে, প্রবলেম জানছেন, কিন্তু প্রবলেম জেনে হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু প্রবলেমের সলিউশন হয় না, সলিউশন করাতে হয় বাই রেমেডি। এটা নিয়ে কিন্তু আপনার সিরিয়াসলি ভাবনা চিন্তা করুন। আপনারা কিন্তু রেড বক্সের নম্বরে যোগাযোগ করুন যারা মহাশিবরাত্রি যোগে রেমেডি নিতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন। তন্ত্রমতে এবং জেমস রেমেডি ও রুদ্রাক্ষ সবই দেন। শিবরাত্রির যোগে তো প্রচুর কবচের কাজ হবে, প্রচুর অর্ডার এসছে। আর এবারে অনেকের রিকোয়েস্ট এসছে যে আপনি একটুখানি মানে আপনার এই বুকিং এর টাইমটা একটুখানি বাড়িয়ে রাখুন। সেই জন্য বৃহস্পতিবার অবধি করা হয়েছে, কারণ শুক্রবার রাতে আমাদের কাজ হবে, শনিবার দিনও কাজ হবে, তাই বৃহস্পতিবার অবধি আমরা লাস্ট কিন্তু বুকিং লাইন খুলে রেখেছি। এই বৃহস্পতিবারের মধ্যে যারা যারা মানে এই কবচের জন্য মানে অশুভ যোগের প্রতিকারের জন্য যারা মানে ইয়ে করবেন, বুকিং করবেন, করতে পারেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা মাথায় রাখুন, বৃহস্পতিবারের মধ্যে কথা বলবেন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, সবাই কথা বলবেন অনুষ্ঠানের পর 9830778566। রাত 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর পাবেন, যেরকম এখন লাইভে পাচ্ছেন, রাত 8টা থেকে 9টাও পাবেন। তাই 9830778566 এ কথা বলবেন। মোবাইল নাম্বারটা লিখে রাখুন, লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারটা। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, বলুন বলুন, নমস্কার। আমি আমার ছেলের সম্বন্ধে জানি। হ্যাঁ বলুন। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলছি। বেলেঘাটা, বলুন। আচ্ছা, আমার ছেলের নাম হচ্ছে সায়ন কর্মকার। হ্যাঁ, তারিখ হচ্ছে 18/7/1994, সকাল 10টা 35, কলকাতা। 18/7/94 সকাল 10টা 35 কলকাতায়। আচ্ছা, সায়ন কর্মকার। হ্যাঁ, সোমবার ছিল তো? সোমবার তো জন্মবার। আচ্ছা, কোথায়? ঠিক আছে, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতায়, ওকে। 1994। হ্যাঁ, কি করছে আপনার ছেলে এখন বর্তমানে? বর্তমানে একটা চাকরি করছে সেক্টর 5-এ। সেক্টর 5-এ কোন কোম্পানিতে? সেক্টর 5-এ ডেলয়েট নাকি না টিসিএস? হ্যাঁ, হ্যালো, আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আপনার ছেলের তো হচ্ছে গিয়ে কন্যা লগ্ন আর হচ্ছে বৃশ্চিক রাশি। এর আগেরটা বৃশ্চিক রাশি ছিল, এটা বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশি, তো দেখুন আপনার ছেলের হচ্ছে গিয়ে আর দ্বিতীয়ায় মানে বৃহস্পতি রাহু একসঙ্গে বসে রয়েছে। তো দ্বিতীয়ায় বৃহস্পতি রাহু বসে থাকলে কিন্তু আর্থিক উন্নতিতে প্রচণ্ড বাধা সৃষ্টি করে। মানে আপনার ছেলের মধ্যে যা কোয়ালিটি রয়েছে, আপনার ছেলে যতটা কোম্পানিকে আউটপুট দেয় সেই অনুযায়ী কিন্তু আর্থিক দিক থেকে মানে স্যালারির দিক থেকে কিন্তু সেরকম মানে প্রোগ্রেস পায় না, ইনক্রিমেন্ট প্রমোশনগুলো সেরকমভাবে পায় না, আর্থিক উন্নতি সেরকমভাবে হয় না। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছেন? আপনার ছেলের মধ্যে যা কোয়ালিটি আছে সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু কোম্পানি ওকে ভ্যালু দেয় না, কারণ দ্বিতীয় বৃহস্পতি রাহু একসঙ্গে বসে রয়েছে। ঠিক আছে, বৃহস্পতি রাহু কম্বিনেশনটা দ্বিতীয় মানে ধনস্থানে তৈরি হয়ে রয়েছে, এটা কিন্তু মোটেই শুভ নয়, আর্থিক উন্নতিতে প্রচন্ড বাধা সৃষ্টি করে, আর্থিক উন্নতি ঠিক মতন আসে না। ঠিক আছে, আর তৃতীয়ায় চন্দ্র নিচস্থ অবস্থায় বসে রয়েছে। চাঁদ হচ্ছে মনের কারক গ্রহ, যেহেতু চন্দ্রটা নিচস্থ অবস্থায় রয়েছে তাই ওনার মধ্যে কিন্তু মেন্টাল ডিপ্রেশন প্রচন্ড থাকবে। ঠিক আছে, মানসিক দিক দিয়ে যথেষ্ট উনি দুর্বল, এর সামান্য কারণে কিন্তু উনি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাবেন। ধরুন উনি একটা কিছু আশা করছেন, হ্যাঁ, যে সেই জিনিসটা যদি ওনার ফেভারে যদি না আসে, উনি কিন্তু প্রচন্ডভাবে উনি ডিপ্রেশনে ভুগবেন, যেটা হয়তো অন্যান্য মানুষ হলে সেটাকে ইগনোর করে বেরিয়ে যেতে পারবেন, কিন্তু উনি সেটা ইগনোর করতে পারবেন না, সেটাকে নিয়ে কিন্তু উনি প্রচন্ড ভেঙে পড়বেন। ঠিক আছে, এই সমস্যাটা ওনার মধ্যে কিন্তু রয়েছে, তো এগুলো একটু প্রতিবিধান করিয়ে নেবেন। চাকরিতে আর্থিক উন্নতি এবং ওনার যে মানসিক অস্থিরতা, মানসিক ডিপ্রেশন, এটার জন্য কিন্তু মানে বৃহস্পতি রাহুর যে যোগটা রয়েছে এটার প্রতিকার আর চন্দ্রের প্রতিকার, দুটো প্রতিকার কিন্তু ইমিডিয়েটলি করিয়ে নেবেন, তাহলে কিন্তু এই ছেলে চাকরির জায়গায় কিন্তু ভালো প্রোগ্রেস করতে হবে আর্থিক দিক থেকে। কেমন? একটু যোগাযোগ করবেন লাল বক্সের নম্বরে, ইমিডিয়েট পারলে শিবরাত্রিতে প্রতিকারগুলো করিয়ে নিন। আর মনে হচ্ছে এনারা আগেও একবার ফোন করেছিলেন, চারটা দেখে মনে হচ্ছে উনি আবার সেকেন্ডবার ট্রাই করেছেন। তো যাই হোক, আমি বলবো যে যদি আপনি এর আগেও ট্রাই করে থাকেন বা আমার কাছে দ্বিতীয়বার ট্রাই করলেন বা অন্য কারোর কাছে ট্রাই করে থাকেন, প্রতিকার না করলে কিন্তু প্রবলেমের সলিউশন কিন্তু হবে না। শুধু জেনে কোনো লাভ নেই, আপনার সমস্যা আছে জানলেন, হাত পা কুটিয়ে বসে থাকলে তার কিন্তু সলিউশন হবে না। সলিউশনের জন্য কিন্তু আপনাকে প্রপার গাইডলাইন ফলো করতে হবে, প্রপার রেমেডি ফলো করতে হবে। কেউ আছে?
হ্যাঁ, কেউ একজন আছেন বোধহয়। না, টাইম হ্যালো হয়ে গেছে। হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন। বাবা, আপনাকে নমস্কার। হ্যাঁ, নমস্কার, নমস্কার। হুম, বলুন। আমার জন্ম হচ্ছে 4/4/1996। কত বলছে? কত? 4/4/1996। আওয়াজটা পরিষ্কার আসছে না দিদি ভাই, আওয়াজটা পরিষ্কার শুনতে পাচ্ছেন? 4/4/1996। 4/4 মানে 4ই এপ্রিল, 4ই এপ্রিল? 4ঠা এপ্রিল। না, আরেকজনকে না, তাহলে না, নিয়ে না, নি। হ্যালো টাইম কটা আছে? হ্যালো। আর আমাদের সময়ও আর নেই সময় আজকে। নেই আজকে। আপনারা না এবার রেড বক্সের নাম্বারটা লিখুন, কিন্তু লাল বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। আর আমরা এখানে লাইভে নিতে পারবো না, কেননা শিবরাত্রি নিয়ে আজকে আলোচনা ছিল ভৃগু শিষ্য শ্রী সিদ্ধার্থ ভারতীর। যারা পেলো না 8টা থেকে 9টায় ফোন করে নেবেন। লাল বক্সের মোবাইল নাম্বার, পার্সোনাল মোবাইল নাম্বারে 8টা থেকে 9টা রাত্রিবেলা আজকে ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন, যারা এখন পেলেন না আমাদের লাইভ প্রোগ্রামে। আর 11 তারিখ বর্ধমান, 11 তারিখ বর্ধমান, সামনের 11 তারিখ বর্ধমান। নাম্বার লিখেছেন তো, যোগাযোগ করে নেবেন। আর অনলাইনেও কাজ হচ্ছে, আপনারা যোগাযোগ করুন 9830778566 9830778566 আপনারা ফোন করবেন। আবার দেখা হবে পরের রোববার 2:55 ভাগ্যোদয় অনুষ্ঠান লাইভ। ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী উপস্থিত থাকবেন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, শেষ করলাম। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার